আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জামায়াতে আমির ও এনসিপি আহ্বায়কের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতিতে নতুন ইতিবাচক সংস্কৃতি সৃষ্টির ইঙ্গিত। মঙ্গলবারের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেওয়ার আগেই জনগণের প্রত্যাশা পূরণের পরিকল্পনা সাজাচ্ছেন নতুন এমপিরা। শপথ নিয়ে প্রধান এজেন্ডা বাস্তবায়নে কাজে নামার আশা। এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের শপথের পরে বিলুপ্ত হবে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসভবনে প্রায় ঘণ্টাখানেক তাদের আলোচনা হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশের রাজনীতিতে এটি নতুন এক ইতিবাচক সংস্কৃতি। তিনি জানিয়েছেন, দেশ গঠনের সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে, তবে সরকারে থাকবে না জামায়াত। রাহুল রায় রিপোর্ট। দেশের রাজনীতিতে এক অনন্য নজির। নির্বাচনে জয়লাভের পর জয়ী দলের প্রধান গেলেন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করতে। দু একদিন পরই দেশের প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর বিরোধী দলীয় নেতা হওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। সন্ধ্যা 7:10 বসুন্ধরা আবাসিক এলাকায় ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে শিশুরা তাকে স্বাগত জানান। ঘণ্টাখানেক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার আলোচনা হয়। পরে জামায়াত ইসলামের পক্ষ থেকে বৈঠক নিয়ে বিস্তারিত জানানো হয়। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। বিরোধী দলে জামায়াত ইসলামের শক্তিশালী ভূমিকা থাকবে বলেও জানান নায়েবে আমির। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী। জামায়াত ইসলামীর আমিরের বাসা থেকে তারেক রহমান চলে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি এবং রাজনীতির বাইরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। চক্রমারিতার রিপোর্ট। বসন্তের এই সন্ধ্যায় তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুলের মতো সুন্দর শিশুরা। রাজধানীর সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসভবনে প্রতিবেশীদের হাত থেকে এভাবেই একটি একটি করে ফুল তুলে নেন তারেক রহমান। সবার প্রতি সম্মান জানিয়ে লিফটে উঠে সোজা চলে যান নাহিদ ইসলামের বাসায়। দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের নিয়ে দীর্ঘ সময় কথা বলেন তারা। তারেক রহমান চলে যাওয়ার পর সাক্ষাৎ নিয়ে কথা বলেন এনসিপির সদস্য সচিব। আজকের যে বৈঠক, আজকের যে সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। সাংবাদিকরাও পাল্টা প্রশ্ন করেন আক্তার হোসেনের কাছে। বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেখানে এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে কোনো কথা হয়েছে? আমরা আদার্স পলিটিক্যাল কোয়েশ্চেন এখানে কোনোভাবেই ডিসকাস হয় নাই, এবং সেই বিষয়গুলো নিয়ে সামনের দিনে আমাদের মধ্যে আরও আলোচনা হবে, এবং তখন আমরা আপনাদেরকে বিষয়বস্তুগুলো পরিষ্কারভাবে জানাতে পারব। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক প্রতিপক্ষের বাসায় গিয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করা তারেক রহমান রাজনীতিতে নতুন পরিবেশ তৈরিরই ইঙ্গিত দিলেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। মঙ্গলবার সকালে 297 জন সংসদ সদস্য শপথ নেবেন, আর বিকেলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন উপদেষ্টা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশি অতিথিদেরকেও। শপথ অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করতে প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনে। পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন 297 জন নির্বাচিত সংসদ সদস্য। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। শপথ গ্রহণকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকবে, আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা যথাযথ থাকবে। এর বাইরে কিছু ট্রাফিক মুভমেন্টের কিছু রেস্ট্রিকশন থাকবে। আর সর্বোপরি অনুষ্ঠান ঘিরে আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রীতি অনুযায়ী মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়, তবে এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 212টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। নতুন সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে মন্ত্রিসভার আকার ছোট করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সংকোচনের চিন্তা করে মাথা ভারী প্রশাসন থেকে মুক্তি পাওয়া আগামী সরকারের অন্যতম অগ্রাধিকার। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং যোগাযোগ সম্পর্কিত 4টি মন্ত্রণালয়কে একটি গুচ্ছ মন্ত্রণালয় আর কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়কে একটি মন্ত্রণালয় করার উদ্যোগ থাকবে সরকারের। রিজওয়ানা রিপোর্ট। ভূমিধস বিজয়ের পর আবারও বিএনপি নেতৃত্বাধীন জোটে সরকার গঠন। মঙ্গলবার মন্ত্রিপরিষদের শপথ। সরকারে কারা থাকছেন তা নিয়ে 13ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে আলোচনা, জল্পনা কল্পনা চলছেই। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, মূলধারার গণমাধ্যমেও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে ধারণাভিত্তিক অনেক কথাবার্তা চলছে। বিএনপি চেয়ারম্যানের একজন উপদেষ্টা জানিয়েছেন, দলটির চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির 2-1 জন সদস্য ছাড়া কেউ জানে না সরকারে কারা থাকছেন। তবে সরকারের আকার ছোট হবে এটা নিশ্চিত করলেন তিনি। প্রথম ভাষণে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এটা খুব সিগনিফিক্যান্ট। হ্যাঁ, তার মানে আমরা স্বপ্নের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাই না। বিভিন্ন মন্ত্রণালয় এগুলোর সংখ্যা আমরা কমিয়ে আনতে চাই। হ্যাঁ, এফিসিয়েন্সি গেইনের এটা হলো প্রথম পদক্ষেপ। যেমন আমাদের শিক্ষায় আমাদের 2টো মন্ত্রণালয় আছে, একটা হলো শিক্ষা মন্ত্রণালয় আর একটা হলো প্রাথমিক এবং গণশিক্ষা। আমরা দুইটাকে এক করে শিক্ষা মন্ত্রণালয় করব। এখানে একজন মন্ত্রী থাকবেন যাতে করে কোঅর্ডিনেশনটা অনেক টাইটার হয়। প্রতিমন্ত্রী থাকতে পারে, সচিব একাধিক থাকতে পারে। সবচেয়ে বড় একটা পরিবর্তন আসবে আমাদের যে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। এখানেও আমরা এতদিন অর্থের সাথে পরিকল্পনা কিন্তু কানেক্টেড, ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এতদিন ডিসকানেক্ট দেখেছি এবং এফিসিয়েন্সি যে লস এতদিন মনে হয় ছিল প্রায় 40 থেকে 50টা, আমার ঠিক খেয়াল নাই। আমরা কমিয়ে এইটা 25 থেকে 26-27-এর মধ্যে হয়তো থাকবে। আমরা বলছি ক্লাস্টারিং, একটা গুচ্ছের একজন মন্ত্রী থাকবেন, তার অধীনে প্রতিমন্ত্রীরা থাকবেন, একাধিক সচিব থাকবেন, কিন্তু এফিসিয়েন্সি বাড়ানোর জন্য সবাই ক্লোজ কোঅর্ডিনেশন একসাথে কাজ করবে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদে 297টি আসনের ফলাফলে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি, প্রায় 50%। এর পরে রয়েছে জামায়াতে ইসলামী, ভোটের হার 31.76%। ভোটের হারে এর পরে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা 5.79%। ওবায়দুর রশিদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হয় 299টি আসনে, তবে এর মধ্যে 297টি আসনের ফল ঘোষিত হয়েছে। 2টি আসনের ভোটের ফলাফল স্থগিত থাকলেও ভোটের হারে এগিয়ে আছে বিএনপি। 297টি আসনের ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দল হিসেবে বিএনপি পেয়েছে 49.97% ভোট। 31.76% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা পেয়েছে 3.05% ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70% ভোট পেয়ে রয়েছে চতুর্থ অবস্থানে, আর 2.05% ভোট পেয়ে পঞ্চম অবস্থানে বাংলাদেশ খেলাফত মজলিস। আগের সংসদ নির্বাচনের সাথে ভোটের হার বিশ্লেষণে দেখা যায়, দল হিসেবে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে জাতীয় পার্টির। দলটি কোনো আসনেই বিজয়ী হতে পারেনি। ভোটের হার মাত্র 0.89%। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পর সার্বিকভাবে ভোট বেশি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের ভোটের হার 5.79%। স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী। জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠিত হলে ভোটের হারের ভিত্তিতে সদস্য পাবে দলগুলো। সেখানে আরও 3টি আসনের ফলাফল যোগ হবে। তাই বলাই যায় বিএনপির ভোটের হার বেড়ে 50%-এর বেশি হবে। সেই সাথে বিএনপি জোটে থাকা দলগুলোর রয়েছে আরও 1.084% ভোট। আবার স্বতন্ত্রদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ায় তারা যদি বিএনপিকে সমর্থন দেয় এবং বিএনপি যদি তাদের সমর্থন নেয়, তাহলে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভোট প্রাপ্তির হার আরও বাড়বে। জামায়াতে ইসলামীর সাথে যোগ হবে ঐক্যে থাকা দলগুলোর ভোটের হার 6.76%। এতে জামাত নেতৃত্বাধীন ঐক্যের ভোট দাঁড়াবে 38.52%। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জনগণের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণে দায়িত্ব নেওয়ার আগে নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন নতুন এমপিরা। এবারই প্রথম এমপি হওয়া নেতারা বলছেন, শপথ নেওয়ার পরে নিজেদের প্রধান এজেন্ডাগুলো বাস্তবায়নে কাজে নামতে চান তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী অর্ধেক সদস্যই প্রথমবার সংসদে যাচ্ছেন। তারা দিচ্ছেন সংসদের ভেতরে বাইরে জনকল্যাণে সক্রিয় থাকার বার্তা। ফরিদপুর 4 আসনে জয় পাওয়া কৃষক দলের নেতা শহীদুল ইসলাম বাবুল বলছেন, জনপ্রত্যাশা পূরণের সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে উদ্যোগী হবেন তিনি। বিগত দিনের যে রাজনীতি, খিস্তিখেওর, প্রতিহিংসা, সংঘাত, সহিংসতার রাজনীতি, এইগুলো বন্ধ করে একটা ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সম্প্রীতির একটা সমাজ প্রতিষ্ঠা করা আমার নির্বাচনী এলাকায় এটাই আমার প্রথম টার্গেট। আমাদের একটা অনুন্নত জনপদ, এখানে বেকারত্ব, হাহাকার, মাদক, নানান ধরনের নদী ভাঙন, সেই সমস্যাগুলো কাজ করবার একটা ব্যাপার আছে। রাজনৈতিক পরিবারের সন্তান, শিক্ষক, গবেষক ও সমাজকর্মী এম এ মুহিত এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি নিজের অভিজ্ঞতাকে জাতীয় পরিসরে কাজে লাগাতে চান। বিভিন্ন দেশে আমি প্রতিবন্ধী শিশুদের জন্য এই কমিউনিটি বেসড কেয়ার প্রোগ্রাম ডিজাইন করেছি এবং সেটার মডেলে আমরা আমার এলাকা শাহজাদপুরে প্রায় 1200 প্রতিবন্ধী শিশুর জন্য আমরা একটা সেন্টার পরিচালনা করি, যেটা ওই উপজেলার সকল প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি, তাদের মায়েদের প্রশিক্ষণ, এই কাজগুলো সমন্বিতভাবে করে। এই ধরনের কাজগুলোকে আমরা রোল আউট করতে পারি সারা দেশে। ভোটারদের অর্ধেক নারী হলেও সরাসরি নির্বাচনে জিতে এবার সংসদে যাচ্ছেন 7 জন নারী। বাবার আসনে জয় পাওয়া ফারজানা শারমিন পুতুল সব শ্রেণীর মানুষকে এগিয়ে নিতে কাজ করতে চান। সব সেক্টরের পরিবর্তন দরকার, তো যেখানে আমার কাজ করার সুযোগ হবে সেই জায়গাটাতে যে আমি বেস্ট এফোর্ট দিতে পারি। আমার কাজটা থাকবে হচ্ছে উইমেনদেরকে এডুকেটেড করা, সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এই জায়গাটাতে মেইনলি ফোকাসটা আমি করতে চাই যে ইকোনমির সাথে নারীদেরকে কানেক্ট করা। যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, যদি ইফ ইউ ডিসাইড টু গো ফরওয়ার্ড, এখানে কেউ নেই যে আপনাকে ঠেকিয়ে রাখতে পারে। পাবনা 1 আসনে জয়ী মতিউর রহমান নিজামীর ছেলে জামাত ইসলামীর নেতা নাজিবুর রহমান জানালেন, বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনার কথা। জনগণের যেই অধিকারগুলো আছে, দাবি দেওয়া আছে, বিরোধী দল হিসেবে, বিরোধী দলের এমপি হিসেবে এগুলা বাস্তবায়ন করার জন্য এগুলাকে
আদায় করার জন্য প্রেশার গ্রুপ হিসাবে ইনশাল্লাহ কাজ করব। আমার সকল সংসদ সদস্যদের কাছেই এটা থাকবে যে বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আমরা গঠনমূলক সমালোচনা করব গভর্নমেন্টের। শ্যাডো মিনিস্ট্রি থাকতে হবে বিরোধী দলের। মঙ্গলবার সকালে শপথ নেবেন নতুন এমপিরা। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। উপদেষ্টা পরিষদের শেষ সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে থেকেই নিজের কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হওয়ার সঙ্গে সঙ্গে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়ে যাবে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল উপদেষ্টা পরিষদের শেষ সভা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। শপথ হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছরে ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে। তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর শপথ হওয়ার পরই বর্তমান উপদেষ্টারা তাদের দায়িত্ব শেষ করবেন। তারভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে, তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আর উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। ভেঙে পড়া অর্থনীতিকে উদ্ধার করা এই সরকারের বড় সাফল্য। একই সঙ্গে সরকারি বাহিনীর গুম, খুন না হওয়া ও সংবাদপত্রের স্বাধীনতাও এই সরকারের অন্যতম সাফল্য বললেন প্রেস সচিব। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। ইরানে প্রবাসী বিরোধী দলীয় নেতা রেজা পাহলাভির ডাকে মানুষের বিক্ষোভে নেমেছে। জার্মানি মিউনিখে লক্ষাধিক মানুষের সামনে এক বক্তব্যে ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান পাহলাভি। দেশের সাম্প্রতিক বিক্ষোভ দমনেরও তিনি নিন্দা জানান। বলেন, ইরানে ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটার সময় এসেছে। তার গ্লোবাল ডে অফ অ্যাকশনের ডাকে জার্মানি মিউনিখ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, কানাডার টরন্টোতে, পর্তুগালের লিসবন এবং অস্ট্রেলিয়ার সিডনি সহ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। কৃষি সংবাদ। ঝিনাইদহের এক প্রান্ত থেকে আরও এক প্রান্ত যেদিকে তাকানো যায় সেদিকেই সরিষা ফুলের হলুদ আবরণ। দিগন্ত ছুঁয়ে থাকা এসব ফসলি মাঠে এখন রীতিমতো হলুদের রাজত্ব। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন কৃষক। সেই সঙ্গে ফলন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে মিলছে পরামর্শ ও প্রণোদনা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্য, ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। চারদিক জুড়ে ছড়িয়ে থাকা হলুদ ফুলের সমারোহ দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজেই তুলির আঁচড়ে এঁকেছে এক বিশাল ক্যানভাস। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামে এই চিত্র এখন জেলার সব উপজেলাতেই চোখে পড়ছে। কৃষক বলছে, গেল মৌসুমে বাজারে সরিষা ভালো দাম পাওয়ায় এবার চাষে আগ্রহ বেড়েছে। প্রতি বিঘায় সরিষা বুনতে খরচ আসে আপনার 5 থেকে 6 হাজার টাকা এবং এভারেজ প্রতি বিঘায় সরিষা আসে হচ্ছে 8 থেকে 9 মণ। সেক্ষেত্রে আমাদের প্রতি বিঘায় 10,000 টাকা লাভে থাকে। আমরা শস্য তো আশানুরূপ ফলন পাই, ধানের মতো ফলন পাই। এইবারকের ফলন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হবে আমরা আশা করছি
কেননা এবার আবহাওয়াটা অনেকটা ভালো আছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো, জমির উর্বরতা বাড়ানো এবং শস্য নিবিড়তা নিশ্চিত করতে সরিষা চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। সরিষার উৎপাদন যেন বৃদ্ধি পায় সেজন্য সরিষার ক্ষেতের পাশে মধু আহরণের জন্য আমরা পরামর্শ প্রদান করছি। কৃষকরা মৌ চাষের মাধ্যমেও মধু পাচ্ছেন এবং এতে করে সরিষার ফলনও বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ঝিনাইদহ জেলার 6টি উপজেলায় 13,229 হেক্টর জমিতে 19,235 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। প্লাস্টিক আগ্রাসন আর প্রচলিত সাজসজ্জার ভিড়েও সুনামগঞ্জের জামালগঞ্জের নিভৃত গ্রাম কদমতলীর নারীরা প্রজন্ম থেকে প্রজন্ম বাজিয়ে রেখেছেন হাতে বোনা শীতলপাটির কারুশিল্প। তবে দেশের সামগ্রিক পরিসরে প্রায় বিপন্ন বিশ্ব ঐতিহ্য শীতলপাটি ধরে রাখতে বাজার সৃষ্টি সহ প্রণোদনার তাগিদ সংশ্লিষ্টদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় বুননের তোড়জোড়। মুর্তা গাছের বেত শুকানো, সিদ্ধ করা থেকে শুরু করে প্রতিটি ধাপেই থাকে নারীদের অংশগ্রহণ। কঠোর পরিশ্রম, ধৈর্য আর দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় শীতলপাটি। এক একটি পাটি তৈরিতে সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। বুনন আর মানের উপর নির্ভর করে 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয় এসব পাটি। তবে পণ্যের দাম বৃদ্ধির বিপরীতে মুনাফা না পাওয়ায় অনেকেই বদলেছেন আদি পেশা। তাদের পরিশ্রমিক বা তাদের যে মুনাফাটা এটার কোনো দিন তাদের পুষতেছে না। মহিলারা এটা বিজায়া বেতা তুলে তারপরে ওই হাঁটি বান করে এটা পাটি। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ সহ বাজার সৃষ্টি করলে সমৃদ্ধি আসবে পাটি শিল্পে। পাটি বোনায় বেত নিয়ে আমি যার বানাইছি পাটি বোনার জন্য আমার বেত কিনে লাগে না, এর থেকে নিয়ে আমি পাটি বোনে আমরা বিক্রি করি। সরকার থেকে কিছু সাহায্য হলে আমি একটু লাভবান হতে পারবো। ঐতিহ্যবাহী শীতলপাটির বাজার সম্প্রসারণে কাজ করছে বিসিক। বিসিক এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বিসিকের যে অনলাইন ডাটাবেস, সেই ডাটাবেজে প্রায় 200 জন শীতলপাটির উদ্যোক্তা ইতিমধ্যেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2017 সালে সিলেট অঞ্চলের শীতলপাটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। এছাড়াও 2021 সালে বাংলাদেশের 16তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় শীতলপাটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতিতে নতুন ইতিবাচক সংস্কৃতি সৃষ্টির ইঙ্গিত। মঙ্গলবারের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেওয়ার আগে জনগণের প্রত্যাশা পূরণের পরিকল্পনা সাজাচ্ছেন নতুন এমপিরা, শপথ নিয়ে প্রধান এজেন্ডা বাস্তবায়নে কাজে নামার আশা। এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের শপথের পরে বিলুপ্ত হবে উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।